আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ১৯। বিকেলের আবহাওয়াটা গুমোট। সুউচ্চ পেইন্ট হাউস জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। হাসি কিংবা কান্না কোনো কিছুর রেশ না থাকায় চারিদিকে কেউ নেই, কেউ। গন্ধটা সুস্পষ্ট। লাউঞ্জটা ফাঁকা পড়ে আছে। ফ্লোরা মাত্রই এলো ছাদ বারান্দা থেকে, হাতে ঝুড়ি ভর্তি শুকনো কাপড় চোপড়। এমন তুষার ভরা দিনে একটুখানি রোদের ঝিলিক যেন অমৃত সম। ওই জন্যই তো হাঁটু সমান বরফের স্তূপ ডিঙিয়ে ছাদ বারান্দার কাপড় নাড়তে গিয়েছিল মেয়েটা। আর এখন শুকনো কাপড়ের ঝুড়ি সমেত এগিয়ে যাচ্ছে দোতলার করিডোর ধরে। সামনেই তুষারের ঘর। ফ্লোরা তাড়াহুড়া পায় সেদিকেই এগোচ্ছিল। কোনো জরুরি দরকার আছে বোধহয়। তাড়াতাড়ি অগ্রসর হওয়ার কারণে যেই রুমের দিকে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পাশের কংক্রিটের পিলারের দিকে চলে গিয়েছে সে। সেদিকে কোনোরূপ খেয়াল করেনি ফ্লোরা। অজ্ঞতা বেখেয়ালে এগিয়ে যেতে যেতে ওর দুধে আলতার কপালখানা পিলারের সঙ্গে ঠাস করে ধাক্কা লাগতে যাবে, ঠিক তার আগ মুহূর্তে পিঠ ছাড়িয়ে নেমে আসা সোনালি চুলের চিকন বেনুনিখানা শক্ত হাতে টেনে ধরল কেউ। চুলের মাঝে শক্ত এহেন টান পড়ায় সামনে ধাক্কা খেল না ফ্লোরা। তৎক্ষণাৎ মুখের আদলে বিরক্তির ভাব টেনে পেছনে ঘুরে তৎক্ষণাৎ। তবে পেছনে ঘুরতে না ঘুরতেই হাওয়ায় উবে গেল ওর সকল বিরক্তি। পাছে এসে ভর করল একরাশ জড়তা। তুষারকে দেখলে বরাবরই জড়িত কুণ্ঠায় হয়ে পড়ে ফ্লোরা। এবারও তার ব্যতিক্রম নয়। মাত্রই এরিসের অফিস কক্ষ থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছিল তুষার। পরনে নেভি ব্লু শার্ট আর ব্রাউন ওয়েস্ট কোটের কম্বিনেশনে দেখতে সুদর্শন লাগছে তাকে। বাইরের পেঁজা তুলোর মতো শ্বেতরাঙা তুষারের মতোই স্নিগ্ধ লাগছে তার তামাটে গরনের শ্যামরাঙা মুখমণ্ডল। সেই তখন থেকেই ফ্লোরা জড়সড় হয়ে নিম্ন মস্তক হয়ে পথ আটকে দাঁড়িয়ে আছে দেখে পকেটে এক হাত গুজে থমথমে স্বরায় প্রশ্ন করল তুষার, সারাক্ষণ ঘাস ফড়িংয়ের মতো এমন নেচে নেচে চলো কেন? এটা যে মাফিয়া পেইন্ট হাউস, সে হুঁশ আছে? আমার অভ্যাস হয়ে গিয়েছে, সরল ভঙ্গিমায় উত্তর দিল ফ্লোরা। দু ঠোঁটের ফাঁক গলিয়ে তপ্ত শ্বাস ফেলল তুষার। মেয়েটাকে বিরাস চোখে পরখ করে একই স্বরে বলল, মাফিয়া পেইন্ট হাউস কোনো সাধারণ বাড়িঘর নয় ফ্লোরা। মন চাইলে এখানে নিজ ইচ্ছেতে অসতর্ক হয়ে চলা যায় না, কারণ সব সময় তোমাকে প্রোটেক্ট করার জন্য পেইন্ট হাউসে বসে থাকবো না আমি। গোমরা মুখ লোকটা হঠাৎ করেই এত কথা কেন বলছে ভেবে পায় না ফ্লোরা। কেনই বা এত জ্ঞান দিচ্ছে? বেখেয়ালে পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য নাকি অন্য কিছু? ফ্লোরার ছোট্ট মাথায় ঢুকলো না এত জটিলতা। তবুও সামনের মানুষটার অতীব কঠোর আওয়াজে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থাকছেও, এটা নিশ্চয়ই ভালো করে জানো যে যখন তখন তুমি, আমি, ইভেন আমরা সকলেই মারা পড়তে পারি। যে কোনো সময় শত্রুদের এক চালে ধ্বংস হয়ে যেতে পারে পুরো এই পেইন্ট হাউস। নিশ্চিন্তে দিনপাত করার মতো কোনো স্বাভাবিক জীবন নয় এটা। বড় হয়েছ এখন, নিজের বেখেয়ালি আচরণ আর ছেলে মানুষগুলোকে সংযত করার সময় হয়েছে। আমি তোমাকে ম্যাচিওর দেখতে চাই। মাফিয়া প্যারাডাইসে কখনো ইনোসেন্সি জিয়ে রাখতে নেই। ফ্লোরা জানে না তুষারের এই কাট কাট কথাগুলো কেন এত যন্ত্রণাদায়ক ওর হৃদয়ে এসে বিঁধল। তুষার যা বলছে একদম ঠিক বলছে, তার একটা কথাও মিথ্যা নয়। তবুও বাদামি চোখ জোড়া জ্বলে যাচ্ছে ওর। এক্ষুনি জল এসে কোটরে ভরে উঠবে বোধহয়। সহসা দৃষ্টি সরিয়ে কণ্ঠনালীতে চিবুক ছোঁয়ালো চঞ্চল মেয়েটা। ফ্লোরার নত যেন বিব্রত চেহারার পানে একপাল নজর বলিয়ে প্রশ্ন ছাড়ল তুষার, তখন থেকে পথ আটকে দাঁড়িয়ে আছো, কিছু বলতে চাও? হ্যাঁ না দুই দিকে মাথা নাড়ায় ফ্লোরা। অতপর গলা খাদ নামিয়ে শীতল কণ্ঠে বলে, গ্রামে যেতে হবে একবার, দাদির জরুরি তলব, যদি একটু। ফ্লোরার কথা সম্পূর্ণ করার আগেই তুষার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলে ওঠে, আগামীকাল দুবাই যাচ্ছি আমি। এখন তোমাকে নিয়ে যাওয়া পসিবল নয়। আমি ফিরে আসা অবধি ওয়েট করো, নিয়ে যাব। ইয়াকুতিয়ার ভীষণ শীত পড়েছে এই বছর। দাদি ভালো নেই, যাওয়াটা জরুরি। মিনমিনে স্বরে আওড়ালো ফ্লোরা। ওর কথার পাছে তুষার ফিসলে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, আমি একজন বিশ্বস্ত গার্ডকে বলবো তোমায় নিয়ে যেতে, বাট ওয়ান কন্ডিশন। কথার মাঝে থামল তুষার। ফ্লোরা চকিতে দৃষ্টি ফেরালো তুষারের পানে। চট করেই শোধালো, কি শর্ত?
চোখে মুখে চিরাচরিত গম্ভীর্যতা ধরে রেখে রাশভারী আওয়াজে তুষার বলল, যেখানে খুশি যাও, তবে আমার জামা কাপড় রোদে শুকিয়ে আয়রন করে রেখে যাবে। ড্রেসিং রুমের সব জিনিস চোখের সামনে রাখবে। কোন দিন কোনটা পরবো সেগুলো ম্যাচ করে সাজিয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আরও একবার ভুরু কুচকালো ফ্লোরা। ঠোঁট উল্টে বলল, আবার কি? গলার স্বর কিঞ্চিত আকুলতা ঢেলে জবাব দিল তুষার। ফিরে এসে সব জামা কাপড় যাতে ঠিকঠাক কাবার্ডের মাঝখানে গোছানো পাই। অগোছালো মাত্রাহীনতা আমার একদম পছন্দ নয় ফ্লোরা। ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে ফ্লোরা বলল, আপনি তো 2 দিন পরেই ফিরে আসবেন। তাহলে? লম্বাটে পুরুষালী গ্রীবাটা খানিক নিচু করে গম্ভীর গলায় জবাব দিল তুষার, তাহলে তুমিও তার আগেই ফিরবে। সন্ধ্যা নেমেছে দৃশ্যপটে, সেই সাথে বেড়েছে তুষারপথ। ছাদ বারান্দায় ফায়ারপ্লেক্সের আগুনটা জ্বলছে আজ। সেটা থেকে ভেসে আসছে কাঠকয়লা পুড়ে যাওয়া খুটখাট আওয়াজ। বরফের দেশে এহেন আগুনের উত্তাপ যেন মিহিরদের হাতছানি। ফায়ারপ্লেসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে না খুব একটা। তাও গায়ের পশমি কোট আর মাথায় বেনি টুপি চড়িয়ে ছাদ বারান্দার কার্নিশ ঘেঁষে বসে আছে ঈশানী আর ফ্লোরা। সন্ধ্যা আকাশে শুকতারার উপস্থিতি নেই, আর না আছে কোনোরূপ চাঁদের আলো। ধুতরা ফুলের মতো অনর্গল নেমে আসা তুলতুলে স্নোফলের কারণে খালি চোখে পুরো আকাশটাকে স্বর্গীয় লাগছে। তবুও এক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে ঈশানী। শুভ্র বরফের আস্তরে ঢেকে গিয়েছে ওর সমস্ত শরীর। আগামীকাল খুব ভোরে গ্রামে চলে যাবে ফ্লোরা। মেয়েটা চলে গেলে এই মৃত্যুপুরীর ন্যায় মাফিয়া পেইন্ট হাউস পুরোপুরি একা হয়ে যাবে ঈশানী। সেই ভেবে ক্রমশ হৃদয়টা চুপসে একটুখানি হয়ে যাচ্ছে ওর। ঈশানীর মন খারাপের কারণ জানে ফ্লোরা। ওই জন্যই তো রাতের বেলা খোলা আকাশের নিচে স্নোফল দেখাতে নিয়ে আসা ওকে। অথচ মেয়েটার শুকনো মুখে মলিনতার ছাপ এখনো সুস্পষ্ট। এইসব টুকরো বরফকণার আনন্দ বোধহয় ঈশ্বর হৃদয় ছুঁতে পারেনি একদমই। সেই ভেবে ঈশানীর কাঁধে মাথা ঠেকিয়ে চমৎকার গলায় ফ্লোরা বলে ওঠে, এই ইস্যু, ফায়ার ওয়ার্ক করি চলো। ফ্লোরার কথায় ঘাড় ঘোরালো ঈশানী। কপাল বাঁকিয়ে অজ্ঞাত স্বরে বলল, ফায়ার ওয়ার্ক মানে তো আতশবাজির কথা বলছো? জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো ফ্লোরা। বলল, চলো না, ঠান্ডার মাঝে ফায়ার ওয়ার্ক করতে ভীষণ মজা হবে। বেসমেন্টে সব আছে। মাফিয়া পেইন্ট হাউসে আবার আনন্দ করার আসবাব রয়েছে। হাস্যকর। ঈশানীর কথাটা বিদ্রুপাত্মক শোনালেও ভীষণ। তবে সেই কথা গায়ে মাখল না ফ্লোরা। বাঙালি মেয়েটার প্রতি অদম্য অধিকারবোধ খাটিয়ে বলল, করবে কিনা বলো, আমি কিন্তু রেগে যাচ্ছি। ঠোঁট প্রশস্ত করে জোরপূর্বক হাসল ইস্যু। বলল, তুমি চাইলে আমার না করার উপায় আছে কোনো? ইস্যুর কথায় উৎকণ্ঠায় লাফিয়ে উঠল ফ্লোরা। তড়িঘড়ি করে জায়গা ছেড়ে উঠে যেতে যেতে গলার মাঝে উপচে পড়া খুশি ধরে রেখে বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে ফায়ার ওয়ার্কের সরঞ্জামগুলো নিয়ে আসি। ওকে যেতে দিল না ঈশানী। হাত টেনে ধরে আগের জায়গায় বসিয়ে দিয়ে বলল, থাক, কষ্ট করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। ফ্লোরাকে সন্দিহান দেখালো। ঈশ্বর হাতটা খপ করে আঁকড়ে ধরে সেভাবে চোখ ছোট ছোট করে শুধালো, পালাতে চাইছো? তাচ্ছিল্য করে হাসলো ঈশানী। বলল, সুযোগ থাকলে ঠিকই পালাতাম, তবে দুর্ভাগ্য আমার। মাফিয়া বস আর এই নরকের মতো অন্ধকার কালো পেইন্ট হাউস দুটোই আমার ভবিতব্য। তারা পালাতে দিলে তো? বিনা বাক্যে হাতের বাঁধন ঢিলে করল ফ্লোরা। ইস্যু ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে আবারও একবার শোধালো, এলিভেটর ধরে বেসমেন্টে যাব, তাই তো? অপার্থিব আকাশের পানে দৃষ্টি মিলে উদাস গলায় জবাব দিল ফ্লোরা, হ্যাঁ, ফার্স্ট ফ্লোরের নিচে বেসমেন্ট। উদাস হয়ে ছাদ বারান্দায় বসেছিল ফ্লোরা। হাত মেলে একটু আধটু বরফ ছোঁয়ার পায়তারা ও চালিয়েছে কিয়ৎক্ষণ। এর মাঝে আচমকা গগন কাঁপানো চিৎকার ভেসে এলো নিচ থেকে। চিৎকারের প্রতিধ্বনিতে হকচকিয়ে উঠল ফ্লোরা। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে অনুমান করলো আওয়াজটা কার। যখনই বুঝতে পারল এটা ইস্যুর গলা, তৎক্ষণাৎ কোনোরূপ সময় নষ্ট না করে তড়িঘড়ি পায়ে নিচের দিকে ছুট লাগালো মেয়েটা। এই পেইন্ট হাউসে নারী নক্ষত্র বেশ ভালো মতোই চেনা ওর। তাই সন্দেহের বশবর্তী হয়ে নিচতলার বেসমেন্টে না গিয়ে সেকেন্ড ফ্লোরের যে কৃত্রিম বেসমেন্টটা রয়েছে, এলিভেটরের হাত চালিয়ে সেখানে ছুটে গেল ও।
ব্যগ্র হস্তে বেজমেন্টের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক বীভৎস উদ্ঘট গন্ধ এসে নাকের ডগায় হানা দিল ফ্লোরার। সেসব কিছু উপেক্ষা করে সামনের দিকে 2 কদম পা বাড়াতেই আবছা আলোতে দেখতে পায় কান্নারত ঈশানীর মুখায়ব। কোনো এক অজানা কারণে মেঝেতে হুমড়ি খেয়ে কাঁদছে মেয়েটা। কান্নার তোরে বরংবার কেঁপে উঠছে ওর ছোট্ট দুর্বল শরীরটা। খুব বেশি অনুমান করতে না পেরে ওর পাশে গিয়ে বসল ফ্লোরা। কাঁধের ওপর আলতো হাত সে শুধালো, কি হয়েছে ইস্যু? হঠাৎ করে এমন কাঁদছো কেন? হাতের মাঝে টর্চ ছিল ঈশানীর। ফ্লোরার কথার প্রতি উত্তরে ক্রন্দনরত অবস্থায় মুঠোবন্দি আলোক রশ্মিটুকু সামনে তাক করল ইস্যু। অন্ধকার ঘরটার চারিপাশে ঝুরঝুরে মৃদু আলোর প্রতিফলন ঘটতেই ফ্লোরা দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগে ঈষৎ বেগুনো হয়ে আছে পুরো মেঝেটা। রক্তের দাগ খুব বেশি পুরনো নয়, কিংবা আজ গতকালের হবে, যার দরুন উৎকট গন্ধটা ভরে আছে সমস্ত ঘর। টর্চের আলো যত দূর যায় তত দূর অবধি রক্তে মাখামাখি। ঠিক তার এক কোণে চোখ পড়তেই আঁতকে ওঠে স্বয়ং ফ্লোরা। আতঙ্কে শিউরে ওঠে, 2 হাত শক্ত করে আঁকড়ে ধরে শরীরের ফিনফিনে পাতলা ফ্রকটা। কয়েকবার অক্ষিপল ছেড়ে দ্বিতীয়বারের মতো দৃষ্টি বোলাতেই ফের দেখতে পেল মানুষের চামড়া সহ ছেঁড়া চুলের অংশবিশেষ পড়ে আছে ওইখানে। সেই সাথে উপড়ে ফেলা হয়েছে হাতের তরতাজা নখ। যদিও মাফিয়াদের নৃশংসতা দেখে অভ্যস্ত ফ্লোরা, তবুও এইসব জিনিস দৃষ্টিগোচর হতেই কেমন গা গুলিয়ে উঠল ওর। পেটের নাড়ি ভুড়ি দলা পাকিয়ে উগরে আসতে চাইছে যেন। ওদিকে ঈশানী মেয়েটা লুটিয়ে পড়ে কাঁদছে। ওর কান্না দেখে নিজের শারীরিক অস্বস্তি ভুলে গেল ফ্লোরা। পুনরায় পিছিয়ে এসে 2 হাতে জড়িয়ে ধরল ঈশানীকে। বলল, এই মেয়ে, এমন আহত স্বরে কাঁদছো কেন? আমারও তো কান্না পাচ্ছে, দয়া করে কান্না থামাও। উপরতলার বেজমেন্টে কেন এসেছো তুমি? এবারও কাঁদতে কাঁদতে জবাব দিল ঈশানী। বলল, এগুলো কি ছিল ফ্লোরা? এতটা নৃশংস, এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? আদৌ কি মানুষ নাকি অত্যাচারিত একটা জানোয়ার? আর আমাকে দেখো, না জেনে শুনে এই লোকটার জন্য পাগল হয়ে কি করে ফেললাম। 2 হাতে নিজের সাবলীল জীবনটাকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিলাম। এখন আমি নিঃস্ব, না আছে কোনো ভবিষ্যৎ আর না তো বর্তমান। কথা শেষ করে অনর্গল কান্নার জোয়ারে ভেঙে পড়ে ঈশানী। এতদিন এত সব কাহিনী না জানা থাকলেও আজকে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পেরেছে ফ্লোরা। তার মানে নদীর মতো শান্ত, উদ্দেশ্যহীন নীলাম্বরী মেয়েটাকে ম্যানিপুলেট করেছে অ্যারিস। কোনো না কোনোভাবে বারবার তার সামনে গিয়ে রহস্যের মতো আবছা ধরা দিয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে সরল মনটা জয় করে নিয়েছে প্রথমে, আর তারপর ফিরে এসেছে চিরাচরিত ব্লাডি বিস্ট রূপে। যদিও একটা জিনিস আজও ভেবে পায় না ফ্লোরা, অ্যারিস কেন এখনও পেন্ট হাউসে আটকে রেখেছে ঈশানীকে? এটা কি স্রেফ আটকে রাখা, নাকি মাফিয়া বসের বিশেষ কোনো চাল? সেবার ক্লাবে পাঠানোর কথা ছিল ইস্যুকে। সেই সিদ্ধান্তটাও শেষ মুহূর্তে এসে একেবারে আচমকার মতো বদলে ফেলেছিল অ্যারিস। রেগে গিয়েছিল ওই গার্ডটার ওপর, যে কিনা আঘাত করেছিল ঈশানীর কপালে। এসবের পেছনে কি কারণ থাকতে পারে? ইস্যু ওভাবে কাকুতি মিনতি করেছিল বলে? কিন্তু মাফিয়া বস তো কারোর কাকুতি মিনতির ধার ধারে না। অবিশ্বাসের তোরে চিন্তিত ভঙ্গিতে নাসূচক মাথা নাড়ালো ফ্লোরা। তখনই আবার ভেসে এলো ক্রন্দনরত ঈশানীর ব্যথাতুর আওয়াজ। এমন একটা অত্যাচারী পাপী লোককে কি করে ভালোবাসলাম আমি, কি করে? 2 হাতে চুল খামচে ধরে তেজি কণ্ঠে বিড়বিড়ায় ক্রন্দনরত ঈশানী। ওর উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দৃষ্টিগোচর হতেই ধ্যান ভাঙে ফ্লোরার। ভাবনা থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ঈশানীর শরীরে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালায় ফ্লোরা। উদ্বিগ্ন কণ্ঠে বলে, এত উতলা হয় না ইস্যু, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। নিজের কাজে বিব্রত আমি, ভীষণ বিব্রত। কেন বিব্রত হচ্ছ? অন্যায় তো কিছু করনি, ভালোই তো বেসেছিলে। এটা কি অন্যায়? 100 বার অন্যায়। ওই জানোয়ারটাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায়। অ্যারিস শুরু থেকে কখনো এমন ছিল না ইস্যু। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না। এই দুনিয়া আর দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীরা তাদের পাপী হতে বাধ্য করে। ফ্লোরার কথা শেষ হতে থমকালো ঈশানী।
অবিরাম কান্নার তোরে কিঞ্চিত ভাটি টেনে অবিশ্বাস্য চাউনি নিক্ষেপ করল রুশ মেয়েটার পানে। ঈশানীর জলজলে নীল চোখে চোখ রেখে হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় ফ্লোরা। ধাতস্থ কণ্ঠে বলে, সত্যি বলছি, অ্যারিস ইউভানের শুরুটা কোনো কালেই এমন নৃশংস ছিল না, আর না তো অ্যারিসের হৃদয়টা এমন পাথরের মতো নির্জীব ছিল। কি বলতে চাইছ? কান্নাকাটি পুরো থেমে গেল ইস্যুর। আলতো হাতে চেয়ে ওর চোখের জল মুছে দিল ফ্লোরা। নিরেট কণ্ঠে বলল, বহু বছর আগে মায়ের কাছে শুনেছিলাম, তুমি শুনতে চাইলে বলবো। ফ্লোরার কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করে নিজের হাতে বাদবাকি চোখের জলটুক মুছে নেত্রোদয় পলক ছাড়ালো ইস্যু, যার অর্থ হ্যাঁ শুনবো। সন্ধ্যা রাতের নীরবতা ছাপিয়ে ঝিঝি পোকার আওয়াজ বেড়েছে দ্বিগুণ। থেকে থেকে গহীন জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গা ছমছমে হাউলিং। অদূরের জঙ্গল থেকে ভেসে আসা জোরালো আওয়াজে সাড়া দিয়ে পেন্ট হাউস কাঁপিয়ে হাউলিং করছে অ্যারিসের আদরি নেকড়ে বোঝো। নিস্তব্ধ রাতে এহেন হাউলিং আর আওয়াজের ভীষণ ভয়াতুর শোনালেও আজ সেসবে ভয় ছুঁতে পারছে না ফ্লোরা আর ঈশানীকে। মেয়ে দুটো আবারও এসে বসেছে বিস্তৃত ছাদ বারান্দায়। অনর্গল তুষারপাত আর ঠান্ডা দুটো মাত্রাতিরিক্ত, তবুও ওরা নিরুদ্বেগ। ঈশানীর নিষ্প্রভ দৃষ্টি সেদিকে এক পল চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফ্লোরা, অতঃপর গলার আওয়াজ খাদে নামিয়ে একাই বলতে লাগলো, জন্ম কাউকে খারাপ বানায় না ইস্যু, আর না তো অ্যারিসের জন্মের উদ্দেশ্য কখনো মাফিয়া কিং হওয়া ছিল। কিন্তু পৃথিবীতে জন্মানোর পরে তোমার রক্ষকেরাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন সেই তুমিটা আর তুমি থাকবে না। মায়া, ভালোবাসা, প্রিয়জন এগুলোর মতো হৃদয় নিংড়ানো অনুভূতির প্রতি তৈরি হবে এক আকাশ পরিমাণ বিতৃষ্ণা। আর অ্যারিস তো সেই মায়ার বাঁধনগুলো নিজের হাতে রক্তাক্ত করেছে, রাইফেলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভালোবাসা নামক বিনে সুতোর টান। তাহলে এতগুলো বছর পরেও ওর কাছ থেকে তুমি কেমন আচরণ আশা করছো ইস্যু? হ্যাঁ, এটা সত্যি ও ভালোবাসতে জানে না, আর না তো কখনো দুর্বলতা অনুভব করে কারোর জন্য। ওর ঘর করে কড়া পড়া হৃদয়টা যতটা না নির্জীব তার চেয়েও বেশি নিষ্ঠুর। এইটুকু বলে থামল ফ্লোরা। ওর পানে দৃষ্টি ঘোরালো ঈশানী। লম্বা শ্বাস টেনে বুক ভরে কনকনে শীতল বাতাস পুড়ে বিরস মুখে শুধালো, তুমি ওর সম্বন্ধে এত কিছু কিভাবে জানলে? ছোটবেলায় একটু আধটু মায়ের কাছে শুনেছিলাম, সেটুকুই। এছাড়া খোলাখুলি তেমন কিছুই জানি না, কারণ এরিসের পেন্ট হাউসে তার অতীত নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। ওর দুনিয়াটা আসলে 1-2 দিনে এমন রঙহীন কালো হয়নি ইস্যু। বুঝ হওয়ার পর থেকেই এরিস নিঃসঙ্গ। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় ফ্লোরা। এখনও একই দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে ঈশানী। মেয়েটার জলজলে নীল চোখের মাঝে কৌতূহল সুস্পষ্ট। তা দেখে ফ্লোরা বলতে শুরু করলো আবারও, শুনেছি অ্যারিস বাংলাদেশের বংশোদ্ভূত হলেও ওর জন্ম রাশিয়ায়, কারণ সেই সময় ব্রেড ভাইয়ের অন্তর্ভুক্ত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেরোরিস্ট পাইথন প্যারাডাইসের লিডার মিস্টার ভিনিয়া মিকাইলের একমাত্র বিশ্বস্ত স্পাই ছিল অ্যারিসের বাবা আন্দ্রেই। আমি যতটুকু জানি অ্যারিসের বাঙালি নাম অরণ্য, যেটা কখনো কোথাও ব্যবহার করতে পছন্দ করে না অ্যারিস। ফ্লোরার কথায় ইস্যুর অযাচিত মস্তিষ্কে হানা দেয় সুদূর খাগড়াছড়ির এক টুকরো বেনামি স্মৃতি। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। তখনকার শেষ বাক্যটুকু কর্ণকুহরে মধুসূধার মতো ঠেকলেও এখন সেসব কিছু ঘৃণার মিশেলে একীভূত। ঈশানীকে ভাবতে দেখে কথার পারদে লাগাম টানে ফ্লোরা। আগ বাড়িয়ে শুধায়, কিছু ভাবছো ইস্যু? ফ্লোরার ডাকে ভ্রম কাটে ঈশানীর। ভাবনা থেকে বেরিয়ে এসে পুনরায় বলে, পাইথন প্যারাডাইসের লিডার অন্য কেউ ছিল তাহলে অ্যারিস? আকাশপানে চেয়ে ভাবুক স্বরে ফ্লোরা বলে, এক কথায় যদি বলি, এত অল্প বয়সে অ্যারিসের জীবনটাকে এমন নরক বানানোর পিছে একমাত্র দায়ী এই পাইথন প্যারাডাইস। মানে? ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। ওর কথার পাছে এবার আর থেমে নয়, বরং এক নাগাড়ে বলতে শুরু করে ফ্লোরা। মাফিয়া গ্রুপগুলোর লেনদেন বলো কিংবা ডিল বলো, এগুলো শুধু কালো টাকা আর অসাধু ব্যবসাতেই সীমাবদ্ধ নয় ইস্যু।
মাফিয়ারা অনেক কিছুর বিনিময়ে লেনদেন করে, অনেকটা আগেকার যুগের দেনা পাওনার মতো। কখনো ক্ষমতার বিনিময়ে মানুষের লেনদেন হয়, কখনো মানুষের বিনিময়ে ক্ষমতার। মাঝে মধ্যে তো সর্বশান্ত হয়ে কেউ কেউ নিজের জীবন বিলিয়ে দেয় নিষিদ্ধ জগতের অন্ধকার মরীচিকার মাঝে। ঈশানী হাঁ করে তাকিয়ে আছে ফ্লোরার মুখশ্রী পানে। ওর চেহারায় বেকুব ভঙ্গিমা স্পষ্ট হয়। ফ্লোরা বলে, কি বুঝলে না তো? উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় ঈশানী। সহসা মৃদু হেসে জবাব দিল ফ্লোরা, শুনেছি অ্যারিসের বাবা ছিলেন অত্যন্ত লোভী আর কুটিল স্বভাবের একজন লোক। ক্ষমতার লোভে যা কিছু করতে পারতেন তিনি। একই সাথে দাঁড়িয়ে হাজার জনকে মেরে ফেলাও ছিল তার কাছে পৈশাচিক আনন্দের অংশবিশেষ মাত্র। ওই জন্যই তো খুব তাড়াতাড়ি ভানিয়া মিকাইলের বিশ্বস্ত স্পাই হয়ে উঠতে পেরেছিলেন। তবে ক্ষমতার লোভে নিজের বসকে পর্যন্ত প্রতারিত করতে দুবার ভাবেননি আন্দ্রেয়া। মাফিয়া বসের আড়ালে ব্রেড ভাইয়ের সঙ্গে গোপন লেনদেন ছিল তার আগার নির্ভীকতা। তবে দুর্ভাগ্য অ্যারিস ইউভানের, এমন একজন বাবার ঘরে জন্ম হয়েছিল তার, যে কিনা প্যারাডাইসের লোভে নিজের 8 বছরের ছেলেকে ব্রেড ভাইয়ের হাতে তুলে দিতে দুবার ভাবেননি। ছেলেকেই কেন? প্রত্যুত্তরে ফ্লোরা বলল, সে ব্যাপারে আমি কিছুই জানি না। তবে এটাই সত্য যে আন্দ্রেও তার নিজের ছেলেকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছিলেন আর বিনিময়ে চেয়েছিলেন তার একমাত্র বস ভানিয়া মিকাইলের বিশাল পাপের সাম্রাজ্য, দ্য পাইথন প্যারাডাইস। তারপর কি হলো? কৌতূহলী দেখালো ঈশানীকে। ফোঁস করে এক চিলতে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেশীন গলায় ফ্লোরা বলতে শুরু করলো, তারপর আর কি? শুরু হলো অ্যারিসের দুর্বিষহ জীবনযাপন। যেই কাজগুলো মানুষ করতে পারে না, যেই খাবারগুলো মানুষ খেতে পারে না, সেইগুলো যোগ হতে লাগে ওর নৈমিত্তিক অভ্যাসের তালিকায়। কোনোভাবে না করতে চাইলে ওকে কঠিন শাস্তি দেওয়া হতো। বলা হতো, মাফিয়া কিং হওয়ার প্রথম ধাপ এটা। অনৈতিক অবৈধ কাজ থেকে শুরু করে ফাইটিং, গুলি চালানো কোনো কিছুই বাদ যায়নি ওর অভ্যাস থেকে। এক পর্যায়ে ট্রেনিংয়ে এসে যোগ হলো খুন করার অভিনব কৌশল। 8 বছরের অ্যারিসের জন্য এই জঘন্য ক্রাইমগুলো ছিল অত্যন্ত আতঙ্কদায়ক আর মানসিক যন্ত্রণার। ও পালাতে চেয়েছিল বহুবার, কিন্তু পারেনি। উল্টো ধরা পড়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছে বারবার। অ্যারিসের জীবনের আশা আকাঙ্ক্ষা ওখানেই নিভে যেতে পারত, কিন্তু যায়নি। বেশ কিছু বছর মাফিয়া হাউজের ওই ছিপছিপে 2 কামরার ঘরটাতে বসবাস করার পরেও বাড়ি ফেরার আশা ছাড়েনি অ্যারিস। কারণ সাধারণ স্বাভাবিক একটা কৈশোরিক জীবনযাপন তখনও ব্যগ্র হয়ে তাড়া করে বেড়াতো ওকে। দিনের আলোটুকু মিলিয়ে গেলে তামাশাচ্ছন্ন আধারের মাঝে নিজের পাপী সত্তাটাকে ভীষণ ঘৃণা করত অ্যারিস। অজ্ঞতা দীর্ঘ 8 বছর পরেও কখনো হতাশ হয়নি ও। উল্টো সবসময় স্বপ্ন দেখেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, যার ফলস্বরূপ ওর প্রতি যখন মাফিয়াদের বিশ্বাস তুঙ্গে, পুরো আন্ডারওয়ার্ল্ডে সবার মুখে যখন একই নামের জয়ধ্বনি, ঠিক তখনই অ্যারিস সিদ্ধান্ত নেয় ও আবার একবার পালাবে। পালিয়ে গিয়ে ব্রেড ভাইয়ের পুরো মাফিয়া সাম্রাজ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অ্যারিস আসলে কী জিনিস। তখন অ্যারিস ইউভান হয়তো পাইথন লিডার অ্যারিসের মতো এতটা সুকৌশলী ছিল না কখনই। নয়তো জানার কথা ছিল পাপের দুনিয়ায় একবার ভুলবশত ঢুকে পড়লে তার আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ নেই। সব কিছু ছাড়িয়ে যত দূরেই সে পালিয়ে যাক না কেন, পাছে ফেলে আসা অগণিত পাপের স্তূপ তাকে মৌমাছির মতো তাড়া করে বেড়াবে সারা জীবন। অ্যারিসের সঙ্গেও এমন কিছুই ঘটেছিল। ও নিজের কৌশল আর পারদর্শিতা দিয়ে পাপের দুনিয়াকে বিদায় জানিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পাপ ওকে ছাড়েনি, বরং দ্বিগুণ হস্তে জড়িয়ে ধরেছিল আষ্টে পৃষ্ঠে। সেবার এমনভাবেই পাপের নৃশংস বেড়াজালে বাধা পড়েছিল ওইটুকু ছেলেটা, যে ওর জন্য সাধারণ জীবনযাপন হয়ে উঠেছিল এক আতঙ্কিত দুঃস্বপ্নের আরেক নাম। সেই সঙ্গে ভেতরের আবেগ, অনুভূতি সব কিছু হারিয়ে গিয়েছিল বিতৃষ্ণার মহাসমুদ্রে। ভেতরের অনুভূতিকে জ্যান্ত কবর দিয়ে অ্যারিস হয়ে উঠেছিল এক হৃদয়হীন জানোয়ার। মাফিয়া টেররি থেকে বেরিয়ে আসার পরে কি হয়েছিল অ্যারিসের সঙ্গে? চোখের পাতায় কৌতূহল ধরে রেখে ভাবুক স্বরে প্রশ্ন ছাড়ে ঈশা। ওর কথার প্রত্যুত্তরে ফ্লোরা বলতে শুরু করে আবারও,
মা বলেছিল টেররি থেকে পালিয়ে সবার আগে নিজের বাড়িতে যায় অ্যারিস। সেখানে ওর মা আর ছোট্ট বোন থাকতো। খুব বেশি ছোট ছিল না বোনটা, অ্যারিসের চেয়ে 2-1 বছরের ছোট মাত্র। তবে বাড়িতে প্রবেশ করার পরেই সবচেয়ে বড় ঝটকা খায় অ্যারিস। সাধারণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কত না সহজে টেনে হিঁচড়ে বের করা হচ্ছিল ওর মা আর ছোট্ট বোনটাকে। অ্যারিসের চোখের সামনে ঘটেছিল সবটা। কারণ অ্যারিস পালিয়েছিল ঠিকই, কিন্তু পালানোর অপরাধে মাফিয়াদের সব থেকে বড় থাবাটা পড়েছিল ওর মা আর বোনের উপর, যা হতে দিয়েছিল ওর বাবা স্বয়ং আন্দ্রেও। কি হতে দিয়েছিল? অ্যারিস নিখোঁজ হওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার জন্য আন্দ্রেও তার স্ত্রী আর কন্যাকে ইতালিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। আর অ্যারিস যে সময়ে বাড়িতে পৌঁছায় ঠিক তখনই ওরা সবাই জোর জবরদস্তি করে অ্যারিসের মা আর বোনকে হেলিকপ্টারে তুলছিল। সময়টা ছিল একদম মুখোমুখি। এটুকু শুনে উদ্বিগ্ন ভ্রু বেঁকে গেল ঈশার। ব্যগ্র হয়ে শুধালো, কি বলছে এসব? ক্ষমতার লোভে মানুষকে এতটা নিচে নামাতে পারে? তারপর নিশ্চয়ই অ্যারিস বাঁচিয়েছিল ওর মা বোনকে। ঈশ্বর কথায় পিছলে হাসল ফ্লোরা। বলল, অ্যারিস তখন নিতান্তই কিশোর মাত্র। মাফিয়াদের সঙ্গে লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই ছিল না ওর। তবে কৌশল ছিল, বুকে অদম্য সাহস আর জিদ ছিল প্রচুর, যার বশবর্তী হয়ে নিজের জীবনের মারাত্মক ক্ষতিটা সেই সময় করেছিল অ্যারিস। চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তা দেখে ফ্লোরা বলে ওঠে, যেই সময় অ্যারিস বুঝতে পারল ওর আর কিছুই করার নেই, হেলিকপ্টারটা ইতোমধ্যে সমতল ছাড়িয়ে উড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ওর মা আর একমাত্র বোনকে। আর কখনো দেখার সুযোগ নেই। এবার থেকে ওর মা আর ছোট্ট বোনটার ডেস্টিনি হবে হয়তো কোনো নোংরা মাফিয়া ক্লাব, আর নয়তো অন্ধকার এক ডোম ঘর। ঠিক সেই সময় মস্তিষ্ক টকবগিয়ে ওঠে অ্যারিসের। বীভৎস রাগের বশবর্তী হয়ে তৎক্ষণাৎ ঘটিয়ে ফেলে সবচেয়ে বড় অঘটন। ওকে যেই গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছিল, আকস্মাৎ তাদের কোমরে গোজা রাইফেল টেনে নেয় অ্যারিস। হেলিকপ্টারটা বেশি উপরে উঠতে পারেনি তখনও। ঠিক এমন সময় কোনো কিছু না ভেবে চোখ খিচে একাধিক রাইফেলের গুলি নিক্ষেপ করে হেলিকপ্টারটাকে উদ্দেশ্য করে। গুলি লাগার কয়েক সেকেন্ডের মাথায় তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ করে উড়ন্ত যানবাহনটি। চোখের সামনে বিকট আওয়াজে দাউ দাউ করে ঝলসে ওঠে এক মস্ত বড় যান, যার মধ্যে উপস্থিত ছিল স্বয়ং অ্যারিসের মা আর বোন। ধীরে ধীরে চোখের সামনে একটু একটু করে পুড়তে শুরু করে সবকিছু। ঝলসানো ধ্বংসস্তূপের মাঝে কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। দিন শেষে নিজের হাতে মা আর বোনকে এক বীভৎস যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে ক্ষান্ত হয় অ্যারিস। ব্যাপারটা এমন ছিল যেন যা হয়েছে খুব ভালো হয়েছে। তবে এসবের প্রতীক্ষে চরম পরিশোধের নেশায় উদ্ভ্রান্ত হয়ে পড়ে অ্যারিস। ভেতরের পরিবর্তনটা বোধহয় তখনই হয়েছিল। দগদগে রক্তিম আঙ্গারের মাঝে এক মুঠো ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না আর। এই কাহিনীর পরপরই অ্যারিস প্রথম শিকার হয় ওর নিজের বাবা আন্দ্রিও। অ্যারিসের প্রথম শিকার হয় ওর বাবা আন্দ্রিও। তখন ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত। দুর্বার সিঁদুর রাঙা টকটকে লাল আকাশের মতোই রক্তে মাখিয়ে ভর সন্ধ্যায় এই পেন্ট হাউসে এসে হাজির হয় অ্যারিস। আমরা তখনও পেন্ট হাউসে থাকতাম। পেন্ট হাউসের মাঝে যে লাউঞ্জটা দেখছো, ঠিক ওখানে দাঁড়িয়ে নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অ্যারিস। সেদিন ওর মাঝে মানুষ নয়, যেন জেগে উঠেছিল এক ভয়ঙ্কর হিংস্র পশু সত্তা। ওর বাবা মরে গিয়েছিল অনেক আগেই, তবুও উন্মাদের মতো ঘন্টার পর ঘন্টা কুপিয়ে যাচ্ছিল একটা ছিন্ন ভিন্ন মরাদেহকে, যেন এটা কোনো মানুষ নয়, জন্তু জানোয়ারের খুবলে খাওয়া এক টুকরো সামান্য মাংসের অংশ বিশেষ মাত্র। তাজা রক্তে ভিজে গিয়েছিল ওর সমস্ত শরীর, তবুও থামছিল না ওর মাঝের হিংস্রতা। ঠিক সেই সময় পেছন থেকে ওর কাঁধের উপর হাত রেখেছিল একজন। এই কথার পর্যায়ে বিরতি টানল ফ্লোরা। ঈশানী অস্থির হয়ে কাঁপা গলায় শুধালো, কে রেখেছিল হাত? বিরস মুখে জবাব দিল ফ্লোরা, তুষার ছিল ওটা। তীক্ষ্ণ ভাঁজে কঞ্চিত হলো ঈশানীর সরল কপাল। ফ্লোরা জিভ ভিজিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলতে লাগলো,
তুষার হলো পাইথন প্যারাডাইসের আসল লিডার। ভ্যানিয়া মিকাইলের একমাত্র ছেলে তুষার জাওয়াদ মিকাইল। তুষারের মা ছিল না, কারণ তার বাবাও ক্ষমতার লোভে অন্য একজন মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু নিষিদ্ধ জগতের বাচ্চা হওয়ার দরুন স্বাভাবিক সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারেনি বেশি দিন। অজ্ঞতা তুষারকে রেখেই বিদায় নিয়েছিল তুষারের মা। কিন্তু আন্দ্রেও যখন ভানিয়াকে মেরে নিজের প্যারাডাইসের ক্ষমতা দখল করলো, তখন থেকেই বন্দী ছিল তুষার। খুব খারাপভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল ওকে। ওই জন্যই আন্দ্রিয়াকে মারার পর অ্যারিসকে নিজের সেভিয়র মনে করতে শুরু করে তুষার। মাথা পেতে নেয় নতুন পাইথন লিডারের আকস্মিক বশ্যতা। যেন এটাই হওয়ার ছিল। ছোটবেলা থেকে একটা সহজ সরল সাধারণ ছেলের মাঝে একটু একটু করে সহিংসতার যে বীজ বপন করে দিয়েছিল ব্রেডভা, কাল পরিক্রমায় সেই বীজ এখন ডালপালা ছড়িয়ে হিংস্র ধ্বংসাত্মক তেজি এক পাপিষ্ঠে পরিণত হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো অ্যারিসের পুরো পরিবারকে ও নিজের হাতে হত্যা করেছিল, তাই তো? হ্যাসূচক মাথা দোলালো ফ্লোরা, বিক্ষিপ্ত কণ্ঠে বলল, এখানেই দোষটা ঠিক কার তা আমার জানা নেই ইস্যু। মনে হয় পুরোটাই ছিল পাইথন লিডারের ভবিতব্য, কারণ ডেস্টিনি আমরা চাইলেও বদলাতে পারি না। ঈশানী সন্দিহান কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো আমরা নই, বরং ডেস্টিনি আমাদের জীবন বদলাতে পারে? হ্যাঁ ইস্যু, ডেস্টিনি অনেক কিছুই বদলাতে পারে। ফ্লোরার কথার আর কোনো প্রত্যুত্তর করল না ঈশানী। বিনা দ্বিধায় ঘুমন্ত আকাশের পানির চেয়ে দীর্ঘশ্বাসের বহর ছাড়ে নির্বিঘ্নে। আজ দুদিন হলো ফ্লোরা নেই পেইন্ট হাউসে। তুষার আর অ্যারিসের হদিশ নেই কোনো। ঈশানী অবশ্য সেসবে মাথা ব্যথা করে না একটু। ও তো সেই দিন রাতের কথাগুলো থেকেই বের হতে পারছে না আজ অবধি। চোখ বুঝলি মনস্পটে ভেসে ওঠে বিভীষিকাময় কিছু আবছা দৃশ্য। না জানি এরিস কত কষ্ট পেয়ে মেরে ফেলতে বাধ্য হয়েছিল নিজের পরিবারকে, আর তারপর এক মহাসমুদ্র ব্যথার আড়ালে হারিয়ে গিয়েছিল ওর ভিতরের আবেগ, অনুভূতি, দুর্বলতাগুলো। এখনকার এরিস ওর অত্যাচারী হলেও সেই ছেলে মানুষ, সরল সহজ এরিস। বড্ড অনুশোচনা হয় ঈশানীর। যদিও সেসব ফিকে, তবুও আজকাল ঘুমোতে পারে না মেয়েটা। এই যেমন এখন এই মুহূর্তে কিছুতেই ঘুম নামছে না চোখের পাতায়। মস্তিষ্কে ভীষণ চিন্তারা পাহাড়। অক্ষিপট সুস্পষ্ট অজ্ঞতা বিরক্ত হয়ে উঠে পড়ল ঈশানী। এতগুলো বছর আগে ঘটে যাওয়া অন্য কারো জীবন কাহিনী নিয়ে এত মাথা ব্যথার কোনো মানেই হয় না। সেই ভেবে বিছানা ছেড়ে গিয়ে বসল স্টাডি টেবিলে, হয়তো ডায়েরি লেখার প্রয়াসে। কিন্তু তার আগে একটু পানি পান করা জরুরি। বোতলে পানি ছিল না। সহসা পানি পানের উদ্দেশ্যে রুম থেকে পা টিপে টিপে বের হলো ঈশানী। যদিও পা টিপে হাঁটছে, তবুও নুপুরের রিনরিন আওয়াজটুকু ঠিকই ক্রমান্বয়ে প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধ লাউঞ্জের চার দেওয়ালে। ফ্লোরা না থাকায় কিচেন কাউন্টারটা ফাঁকা পড়ে আছে। সেদিকে কেমন শূন্যতা জড়ানো। পুরো লাউঞ্জে এক পল চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছাড়ে ঈশানী। অতঃপর বোতলে পানি ভরে ফের হাঁটা ধরে রুমের দিকে। কিচেন থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই ওর দৃষ্টি আটকায় পেইন্ট হাউসের সদর দরজায়। সেদিকে ঠোঁট উল্টে সামান্য উকি দিতেই দেখতে পায় আহত অবস্থায় পা টেনে মাত্রই দরজা ঠেলে লাউঞ্জে প্রবেশ করছে অ্যারিস। ওর পরনের সফেদ রাঙা শার্টটা রক্তে ভেজা, হাঁটুর দিকটা অনেকখানি ছিল বিভৎস। কপালে ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে রক্তের স্রোতে ভিজে যাচ্ছে মুখমণ্ডল। হুট করেই অ্যারিসের এমন মুমূর্ষ অবস্থা দেখে ভরকালো ঈশানী। ব্যগ্র পায়ে 2 কদম এগিয়ে গিয়ে আর চোখে পরখ করল মাফিয়া বসটাকে। দেখল ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে ধীরে ধীরে দোতলার দিকে এগিয়ে যাচ্ছে অ্যারিস। ওর কণ্ঠনালী থেকে বেরিয়ে আসে তপ্ত ব্যথাতুর গোঙানির আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল ঈশানী, যার ফলে প্রথমে কিঞ্চিত খারাপ লাগলেও পরক্ষণে নিজের অবস্থান, নিজের বন্দিদশা সবকিছু মস্তিষ্কে হানা দেয় ওর। ফলস্বরূপ রুমে ফিরে যেতে যেতে বিড়বিড়ায় মেয়েটা, যা খুশি হোক তাতে আমার কি, অত্যাচারী একটা লোক। তবে বিদীর্ণ এক আত্মিক বাধায় পা বাড়িয়েও সামনে এগোতে পারল না ঈশানী। কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল একই স্থানে। ভেতরে ভেতরে অপর মনুষ্যত্ব বোধ বারবার নাড়া দিচ্ছে ওকে। মস্তিষ্কে ভেসে উঠছে ফ্লোরার বলে যাওয়া সেই শান্ত কথাগুলো। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না ইস্যু।
এই দুনিয়া আর দুনিয়ার কিছু নামধারী পশুরূপী দুষ্কৃতিকারীদের জন্য পাপী হতে বাধ্য হয় তারা। যদিও হৃদয়ের ক্ষত আর ঘৃণার পরিমাণ মাত্রাতিরিক্ত, তবুও এই পর্যায়ে এসে দোতলার দিকে নজর বুলিয়ে একাই বলতে লাগলো ইস্যু, আমি তো আর ওনার মতো জানোয়ার নই, আমি মানুষ, মনুষ্যত্ব বোধ আর বিবেক দুটোই আছে আমার মাঝে। কথাটুকু শেষ করে ফ্লোরার রুম থেকে ফার্স্ট এইড বক্স সমেত দোতলার দিকে পা বাড়ায় ঈশানী। ধীর পায়ে করিডোর দিকে এগিয়ে গিয়ে শঙ্কিত হয়ে হাত ছয় অ্যারিসের রুমের দরজায়। সেদিনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা তৎক্ষণাৎ খুলে যায় দরজাটি। রুমের মাঝে আলো জ্বলছে। চোরা চোখে ইতিউতি নজর বলিয়ে পা টিপে টিপে প্রবেশ করে ঈশানী। মাফিয়া বসটা তখন নিজের ক্ষতবিক্ষত অসার শরীরটাকে এলিয়ে দিয়েছে খাটের মাঝে। ওর শরীরের অর্ধেকটা খাটে আর অর্ধেকটা খাটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত শরীরটাকে বিধ্বস্ত দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। কিন্তু কৌতূহলের বিষয় হলো পাইথন প্যারাডাইসের মাফিয়া বসকে এভাবে আঘাত করার সাহস হলো কার? অযাচিত প্রশ্নটা মস্তিষ্কের গহ্বরে হানা দিলেও অ্যারিসের কাতর স্বরের জন্য খুব বেশি ভাবতে পারল না ঈশানী। অজ্ঞতা এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্ত ওর হাঁটুর ক্ষতস্থানের দিকে বিস্মিত নজরে তাকিয়ে থেকে বিনা বাক্যে সেখানটায় হাত ছোঁয় ঈশানী। ব্যথাতর শরীরে একটুখানি উষ্ণ হাতের স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে ধীর গতিতে উঠে বসে অ্যারিস। ওর চাউনি ঘোলাটে, মাথাটাও সামান্য তালে টলছে। ঘোর লাগা চোখে খানিকক্ষণ অজ্ঞাত নীলাম্বরীকে পরখ করে যখন বুঝতে পারে এটা ঈশানী, তখনই হুট করে নিজের রক্তাক্ত পুরুষশালী হাতটা আলতো স্পর্শে ছুঁয়ে দিল ঈশানীর তুলতুলে কোমল কপালে। পান পাতার মতো ঢলঢলে সুশ্রী গালে নিজের রক্তমাখা হাতটা বুলিয়ে অস্পষ্ট আওয়াজে বলল, তোমার মতো মেয়ে আর একটাও দেখেনি অ্যারিস ইউভান। তাজা রক্তের উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ঈশ্বর। নিজের নাকটা শিকয় তুলে মেয়েটা বিরক্ত ভঙ্গিতে ঝাঁঝালো গলায় বলল, তা দেখবেন কেন? শুনেছেন কেউ কাউকে নিজের অত্যাচারের ক্ষততে মলম লাগাতে? আমি লাগাচ্ছি, কারণ আমি আপনার মতো জানোয়ার নই, আমি মানুষ, বিবেক বুদ্ধি দুটোই আছে আমার। গম্ভীর মেয়েটার জলজলে নীল চোখে এক পল চেয়ে নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়ে আবারও শটান হয়ে বিছানায় গা এলিয়ে দেয় এরিস। পা দুটো তখনও বিছানার বাইরে নিবদ্ধ। এত বেশি জটিল ক্ষত জীবনেও দেখেনি ঈশানী। এসবের জন্য ডক্টরের প্রয়োজন, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে তো মরে যাবে লোকটা। সেই ভেবে তাড়াহুড়োয় ওর রক্তাক্ত কপালে হাত ছোঁয় ঈশানী। কিঞ্চিত অনীহা নিয়ে সেখানটা গজ পেঁচাতে পেঁচাতে বলে, কি বিভৎস ক্ষত, নির্দয় পাষাণ লোক একটা। ঈশ্বর তপ্ত আওয়াজ কর্ণগহ্বর ছুতেই ঘোরের মাঝে ফিসলে হাসল অ্যারিস। অস্পষ্ট আওয়াজে একাই বিড়বিড়ালো ও, যদি বলি আজ এই বিভৎস ক্ষতগুলো একজনকে সুরক্ষিত রাখার জন্য হয়েছে, তার পবিত্রতা রক্ষার জন্য হয়েছে, তাহলে কি সে বিশ্বাস করবে আমায়? ওর এসব অহেতুক অস্পষ্ট কথায় কান দিল না ঈশানী, বরং মনোযোগী ভঙ্গিতে কপালটাকে মুড়িয়ে দিতে লাগলো সফেদ ব্যান্ডেজের আস্তরে। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে আধো আধো করে চোখ খোলে অ্যারিস। চোখ খুলতেই দেখতে পায় একটা স্নিগ্ধতা জড়ানো সরল পবিত্র মুখ, একজোড়া গভীর সমুদ্রের মতো নীল চোখ, যা এই মুহূর্তে অ্যারিসের দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। অ্যারিস দেখল, অতঃপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কেন যেন ভীষণ আরাম লাগছে। আরামের কারণে গভীর ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসছে ওর। হতে পারে ব্যথানাশকের পার্শ্ব প্রতিক্রিয়া, নয়তো এটা মেলি ভ্যানিলা ফ্লেভারের সুবাসের একটা পরাস্ত ঘুমের ঘোর। সে যাই হোক, আহত শরীরটাকে অযথা প্রেসার দিল না অ্যারিস। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতে ভুলবশত এক টানে নিজের ইস্পাত কঠিন বুকের মধ্যে ঢুকিয়ে নিল ইস্যুকে। আচমকা কাণ্ডে ধরফরিয়ে উঠল ঈশানী। মাফিয়া বসের সুদর্শন চেহারাটাও ওর চোখের সামনে স্পষ্ট হতে লাগলো কিছু সময়ের জন্য। বেখেয়ালি সেদিকে এক নজর আহত দৃষ্টি বলিয়ে আকস্মাৎ ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায় ভীত মেয়েটা। সাথে করে নিয়ে আসা ফার্স্ট এইড বক্সটা ফেলে রেখে তাড়াহুড়া পায়ে রুম ছেড়ে ছুটে বেরিয়ে যেতে যেতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, জানোয়ার একটা।